জি স্যার। তাহলে আজকে বাংলাদেশের মহান সংবিধানের তৃতীয় ক্লাসে আপনাদেরকে আজকে স্বাগত। ইনশাল্লাহ অনেক ভালো একটা ক্লাস হবে। আগামী 2 ঘন্টা আপনারা আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ খুব বেটার একটা ক্লাস পাবেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। বাংলাদেশের মহান সংবিধান, মহান সংবিধান কি সংবিধান? মহান সংবিধান। 3 নাম্বার লেকচার, লেকচার 3। ঠিক আছে, আর বুঝতে না পারলে শুনতে না পারলে নক দিবেন ইনশাল্লাহ। তাহলে বাংলাদেশের মহান সংবিধান, আমরা আমরা প্রথম কি দ্বিতীয় ক্লাসে জেনেছিলাম যে আমাদের সংবিধানের কাঠামো কয়টা? সংবিধানের কাঠামো হচ্ছে 7টা। লেখেন, আমরা এখান থেকে আবার একটু শুরু করি। লিখবেন সংবিধানের কাঠামো, সংবিধানের কাঠামো, সংবিধানের কাঠামো হয়েছে সংবিধানের কি কাঠামো। ঠিক আছে, কথা বললেন না, সবাই শুনতে পাচ্ছে। সংবিধানের কাঠামো স্টার্ট দিয়ে লিখবেন সংবিধানের কাঠামো মোট 7টি। তাহলে সংবিধানের কাঠামো মোট কয়টা? সংবিধানের কাঠামো মোট 7টি। 7 নাম্বার, 7টি কাঠামো। কি কি? 1 নাম্বার লিখবেন প্রস্তাবনা, প্রস্তাবনা 1টি। প্রস্তাবনা কতটি? 1টি। 2 নাম্বার রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্র পরিচালনার রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কতটি? 4টি। তাহলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কতটি? 4টি। 3 নাম্বার ভাগ, ভাগ আছে কতটি? ভাগ আছে 11টি, 11টি ভাগ। 4 নাম্বার পরিচ্ছেদ, পরিচ্ছেদ আছে 13টি। পরিচ্ছেদ আছে কতটি? 13টি, 13টি পরিচ্ছেদ আছে। এরপরে 5 নাম্বার অনুচ্ছেদ, অনুচ্ছেদ আছে 153টি। এরপরে 6 নাম্বার সংশোধনী, সংশোধনী, সংশোধনী আছে কতটি? সংশোধনী আছে 17টি। এরপরে সর্বশেষ 7 নাম্বার তফসিল, তফসিল আছে 7টি। তাহলে আমাদের সংবিধানের কাঠামো কয়টা? আমাদের সংবিধানের কাঠামো মোট 7টি আছে। ঠিক আছে, 7টি কাঠামো। কি কি? 1 নাম্বার প্রস্তাবনা কতটি? 1টি। 2 নাম্বার রাষ্ট্র পরিচালনার মূলনীতি কতটি? 4টি। 3 নাম্বার ভাগ আছে 11টি। 4 নাম্বার পরিচ্ছেদ 13টি। 5 নাম্বার অনুচ্ছেদ আছে 153টি। 6 নাম্বার সংশোধনী 17টি। 7 নাম্বার তফসিল 7টি। তাহলে আমাদের সংবিধানে শুরু হয়েছে কি দিয়ে? আমাদের সংবিধানে শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে, আর শেষ হয়েছে কি দিয়ে? শেষ হয়েছে তফসিল দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা সংবিধানের কাঠামো কয়টা জানলাম? আমরা সংবিধানের কাঠামো জেনেছি মোট 7টি। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব, শুরুটা করব তফসিল দিয়ে। তফসিল দিয়ে পয়েন্ট দিবেন, তফসিল, তফসিল, তফসিল লিখবেন। এই যে তফসিল, আমাদের সংবিধান যে
শেষ হয়েছে তফসিল দিয়ে। এই তফসিল বিষয়টা কি সেটা আগে আমরা ক্লিয়ার হব। তার আগে আমরা এর একটু শাব্দিক অর্থটা জানি। শাব্দিক অর্থ লিখবেন, শব্দটি আরবি ভাষার, শব্দটি আরবি ভাষার শব্দ। তাহলে শব্দটি কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। তাহলে তফসিল শব্দের অর্থ, তফসিল শব্দটি আরবি ভাষার শব্দ। আর এর অর্থটা কি লেখেন, অর্থ, অর্থ বিবরণী, বিবরণী। তাহলে তফসিল শব্দের অর্থটা কি? তফসিল শব্দের অর্থ বিবরণী। তাহলে তফসিল শব্দটি আরবি ভাষার শব্দ, আর এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে বিবরণী। এখন এই তফসিল কাকে বলা হয়? স্টার্ট দিয়ে লিখবেন, স্টার্ট দিয়ে লিখবেন, কোন বিষয়ে আলোচনার পর, কোন বিষয়ে আলোচনার পর, আলোচনার পর উক্ত আলোচনাকে, উক্ত আলোচনাকে পূর্ণাঙ্গ করার জন্য, পূর্ণাঙ্গ করার জন্য, উক্ত আলোচনাকে পূর্ণাঙ্গ করার জন্য যে অতিরিক্ত বিবরণী এর প্রয়োজন হয়, যে অতিরিক্ত, অতিরিক্ত বিবরণী, বিবরণী এর প্রয়োজন হয়। ঠিক আছে, যে অতিরিক্ত বিবরণী এর প্রয়োজন হয়, প্রয়োজন হয় তাকে, তাকে তফসিল বলে, তাকে তফসিল বলে। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? কোনো বিষয়ে আলোচনার পর উক্ত আলোচনাকে পূর্ণাঙ্গ করার জন্য যে অতিরিক্ত বিবরণী এর প্রয়োজন হয়, উক্ত অতিরিক্ত বিবরণীকে কি বলা হয়? উক্ত অতিরিক্ত বিবরণীকে তফসিল বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা তফসিল মানে কি, মানে এই তফসিলের এই বিষয়গুলো আপনার অনুচ্ছেদের ভিতরেই আছে, কিন্তু সেখানে আলোচনাটা কমপ্লিটলি হয় নাই। কমপ্লিট করার জন্য আরো এক্সট্রা বর্ণনার প্রয়োজন দেখা দিয়েছে। আর এই এক্সট্রা বর্ণনার নামটা কি? এক্সট্রা বর্ণনার নামটাই হচ্ছে তফসিল। তাহলে আমরা তফসিলের শাব্দিক এবং পারিভাষিক উভয় অর্থ জেনেছি। এখন তফসিল আছে কয়টা? স্টার্ট দিয়ে লিখবেন, 1972 সালের, 1972 সালের মূল সংবিধানে, মূল সংবিধানে তফসিল, 1972 সালে মূল সংবিধানে তফসিল ছিল 4টি। তাহলে 1972 সালে মূল সংবিধানে তফসিল ছিল কয়টা? 1972 সালের মূল সংবিধানে তফসিল ছিল 4টি। এই 4টা তফসিল কি কি লেখেন? 1 নাম্বার, 1 নাম্বার অন্যান্য, অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন, কার্যকর আইন, অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। ঠিক আছে, ব্র্যাকেটের ভিতরে লিখবেন অনুচ্ছেদ, অনুচ্ছেদ লিখবেন 47, অনুচ্ছেদ 47, মানে এই 47 নম্বর অনুচ্ছেদেই আলোচনাতে আছে, কিন্তু সেখানে আলোচনাটা কমপ্লিটলি হয় নাই। কমপ্লিট করার জন্য আরো এক্সট্রা বর্ণনার প্রয়োজন দেখা দিয়েছে। আর এই এক্সট্রা বর্ণনার নামটা কি? তফসিল। 2 নাম্বার রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এটা ব্র্যাকেটে লিখবেন অনুচ্ছেদ, অনুচ্ছেদ 48, রাষ্ট্রপতি নির্বাচন, এটা অনুচ্ছেদ কত? 48।
অনুচ্ছেদ কত? 48, রাষ্ট্রপতি নির্বাচন। এই রাষ্ট্রপতি নির্বাচনের এই বিষয়টা অনুচ্ছেদ 48-এ আছে। দেখেন, এটা কিন্তু আপনার হাতে যে সংবিধান বইটা আছে সেখানে কিন্তু লেখা আছে বিলুপ্ত, মানে চতুর্থ সংশোধনী 1975 এর আগ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন হইতো সংসদ সদস্যদের পরোক্ষ ভোটে, মানে গোপন ব্যালটের মাধ্যমে। কিন্তু 1975-এর পর থেকে রাষ্ট্রপতি নির্বাচন হয় সংসদ সদস্যদের পরোক্ষ ভোটে, মানে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে। মানে এই সিস্টেমটাই শুধু পাল্টানো হয়েছে, আর এই কারণে এটাতে বাতিল লেখা আছে, মানে চতুর্থ সংশোধনী আইন 1975 এর 30 নং ধারা বলে এটা কিন্তু বিলুপ্ত। এরপরে 3 নাম্বার, শপথ ও ঘোষণা। শপথ ও ঘোষণা, শপথ ও ঘোষণা, ঠিক আছে। ব্র্যাকেটের ভিতর লিখবেন অনুচ্ছেদ, অনুচ্ছেদ লিখবেন 148, অনুচ্ছেদ 148, শপথ ও ঘোষণা অনুচ্ছেদ কত? 148। যেমন 148-এর 2-এর ক নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষিত হইবার তারিখ থেকে 3 দিনের মধ্যে স্পিকার সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করাইতে ব্যর্থ হলে বা না করিলে উহার পরের 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনের সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করাইবেন। এরপরে 4 নাম্বার লিখবেন ক্রান্তিকালীন, ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী, অস্থায়ী বিধানাবলী, ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। এখানে ব্র্যাকেটের ভিতরে লিখবেন অনুচ্ছেদ, অনুচ্ছেদ 150-এর 1, 150-এর 1, ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী অনুচ্ছেদ কত? 150-এর 1। এই যে চতুর্থ মানে তফসিল, এটা অনুসারে কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কি করেছিলেন? দেশে সামরিক শাসন জারি করেছিলেন, ঠিক আছে। তাহলে এই আইনের বলে যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামরিক শাসন জারি করতে পারে, তাহলে এই আইনের বলে কেন ইউনূস সরকার দেশে ক্ষমতায় থাকতে পারবে না? মানে ইউনূস সরকারেরও এই আইন অনুসারে বলা চলে যে ইউনূস সরকারের ক্ষমতাকালটাও কি বৈধ কিন্তু, ঠিক আছে। এই আইন অনুসারে যদি সামরিক শাসন জারি করতে পারে তাহলে ইউনূস সরকার কেন থাকতে পারবে না? দেখেন, স্টার্ট দিয়ে লিখবেন, স্টার্ট দিয়ে লিখবেন আপনার। তাহলে 1972 সালে মূল সংবিধান কয়টা ছিল? 4টা। এখন আমরা দেখি যে আমাদের সংবিধান তফসিল আছে কয়টা? 7টি। তাহলে বাকি 3টা কেমনে যুক্ত হলো? লেখেন, 2011 সালে, 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, পঞ্চদশ সংশোধনীর, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে, সংবিধানে আরো 3টি তফসিল যুক্ত করা হয়, আরো 3টি তফসিল যুক্ত করা হয়, আরো 3টি তফসিল যুক্ত করা হয়, ঠিক আছে। মানে 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে আরো 3টি তফসিল কি করা হয়? যুক্ত করা হয়। মানে আগে ছিল মানে 4টা, পরে আরো 3টা যুক্ত করা হয়েছে 2011 সালে। তাহলে 2011 সালের আগ পর্যন্ত আমাদের সংবিধানে তফসিল ছিল কয়টা? 4টা। আর 2011 সালের পর থেকে হয়েছে 7টা। আর বাকি 3টা কি কি লিখবেন? 5 নাম্বার লিখবেন 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণ হয়েছে। এটাও লিখবেন 150-এর 2 অনুচ্ছেদ। 6 নাম্বার
দাঁড়াও, 6 নম্বর স্বাধীনতার ঘোষণা। অনুচ্ছেদ 150-এর 1 মিনিট দাঁড়াও। এরপর 7 নম্বর স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র, এটাও লিখবেন 150-এর 2। তাহলে আমরা তফসিল জানলাম। বা মানে 2011 সালের আগ পর্যন্ত ছিল 4টা, পরবর্তীতে 2011 সালে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে লাস্টের এই 3টা তফসিল যুক্ত করা হয়েছে। আপনারা একটু 1 মিনিট একটু লেখেন, 1 মিনিট লেখেন, আমি 1 মিনিটের জন্য একটু বিরতি দিচ্ছি। তাহলে আমরা তফসিল সম্পর্কে জানলাম। তাহলে এখন আমরা দেখব সাংবিধানিক পদ। পয়েন্ট দিবেন সাংবিধানিক পদ। সাংবিধানিক পদ আন্ডারলাইন করবেন। সাংবিধানিক পদ, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু নক করেন, শুনতে পাচ্ছেন কিনা, আর সাউন্ডের কোয়ালিটি কি ঠিক আছে কিনা। আপনাদের কি কমেন্ট করতেও কি কি খাজনা দিতে হয় নাকি, বুঝলাম না। হ্যাঁ, কমেন্ট করলে কেউ আপনার থেকে ফি নেবে না ভাই, একটু দ্রুত কমেন্ট করেন, ঠিক আছে। আপনারা একটু কমেন্ট টমেন্ট করলে তাহলে ক্লাসটা একটু ভালো হয়। বুঝলেন কি বুঝলেন না, আবার হচ্ছে ক্লাসে উপস্থিত আছেন কি না। একজন কমেন্ট করে চুপচাপ করে বসে আছেন, বাকিগুলো কই। মানে আপনার শ্রবণ শক্তিটা ভালো হতে হবে, আপনি ক্লাসে মনোযোগ দিতে হবে। আপনি ক্লাসও করতেছেন, আদার আনুষঙ্গিক কাজও করতেছেন, এগুলো কেমনি হয় বলেন। তারা আমরা বই কি বাজারে আসছে, আসে নাই, আসবে ইনশাল্লাহ। ঈদের পরে খোঁজ নিয়েন মার্কেটে, ইনশাল্লাহ ঈদের পরে আসবে। আপনার মানে 25 সালের অর্থনৈতিক সমীক্ষা এবং বাজেট বক্তব্য, এই 25-26-এ বাজেট বক্তব্যে সব দিয়া ঈদের পরে আসবে ইনশাল্লাহ। একটু কমেন্ট করবেন, কমেন্ট করবেন, কারণ আমি তো হচ্ছে কাউকে দেখতে পাচ্ছি না। আপনারা একটু বিভিন্ন কিছু কমেন্ট করবেন। তাহলে সাংবিধানিক পদ স্টার্ট দিয়ে লিখবেন সংবিধানে, সংবিধানে উল্লিখিত পদ।
সংবিধানে উল্লিখিত পদ এবং শপথের মাধ্যমে সংবিধানে উল্লিখিত পদ এবং শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করতে হয়। দায়িত্ব গ্রহণ করতে হয় সংবিধানে উল্লিখিত পদ এবং কি করতে হয়, শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করতে হয়। মানে যে সকল পদের বর্ণনা সংবিধানে আছে এবং উনি যখন মানে দায়িত্ব গ্রহণ করবেন অবশ্যই ওনাকে কি করতে হবে, শপথ গ্রহণ করতে হবে। তাহলে পদটাকে কি বলা হয়, সাংবিধানিক পদ। এখন এই যে সাংবিধানিক পদ, এই সাংবিধানিক পদের ভিত্তি কত লিখবেন, সাংবিধানিক পদের ভিত্তি, সাংবিধানিক পদের ভিত্তি 148 নং অনুচ্ছেদ। সাংবিধানিক পদের ভিত্তি 148 নং অনুচ্ছেদ। তাহলে পরীক্ষাতে কোশ্চেন যদি দেয় সাংবিধানিক পদের ভিত্তি কত নম্বর অনুচ্ছেদ, 148 নং অনুচ্ছেদ। লেখেন স্টার্ট দিয়ে লিখবেন, এই পদধারীদেরকে সংযুক্ত তহবিল হতে বেতন ভাতা প্রদান করা হয়। বেতন ভাতা প্রদান করা হয়। আপনার এটা কিন্তু রিটেনেও কিন্তু কোশ্চেন আসে, কিন্তু সাংবিধানিক পদগুলো উল্লেখ করুন, ঠিক আছে। তাহলে এই পদধারীদেরকে কোথা থেকে বেতন দেওয়া হয়, সংযুক্ত তহবিল হতে বেতন ভাতা প্রদান করা হয়। এক কথায় মুখস্থ রাখবেন, যাদেরকে এই সংযুক্ত তহবিল হতে বেতন ভাতা দেওয়া হয় তার নামটাই কিন্তু আপনার মানে সাংবিধানিক পদ। মানে সংবিধানে উল্লেখ থাকে শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করতে হয় এবং সংযুক্ত তহবিল হতে বেতন ভাতা দেওয়া হয়, তার নামটা কি, তার নামটা হচ্ছে সাংবিধানিক পদ। আর এই সংযুক্ত তহবিল বিষয়টা কি সেটা জেনে রাখবেন। আমাদের সংবিধানের 84 নম্বর অনুচ্ছেদে দুইটা তহবিলের কথা বলা হয়েছে, দুইটা তহবিল। একটা কি, একটা হচ্ছে সংযুক্ত তহবিল, আর একটা কি, প্রজাতন্ত্রের সরকারি হিসাব। প্রজাতন্ত্রের সরকারি হিসাব, একটা সংযুক্ত তহবিল আর একটা কি, প্রজাতন্ত্রের সরকারি হিসাব। এই দুটো তহবিলের কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে, 84 নম্বর অনুচ্ছেদে। আর এই যে 84 1 নম্বর অনুচ্ছেদে সংযুক্ত তহবিল আছে, কেমনে গঠিত হয়, 84 1 নম্বর অনুচ্ছেদ অনুসারে 3 প্রকার অর্থ নিয়ে সংযুক্ত তহবিল গঠিত হয়। একটা কি, সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব, মানে এনবিআর যত রাজস্ব কালেকশন করে রাজস্বের টাকা পয়সা জমা রাখে কোথায়, সংযুক্ত তহবিলে। 2 নাম্বারটা কি, সরকার কর্তৃক প্রাপ্ত সকল মুনাফা। 3 নাম্বারটা কি, সরকার কর্তৃক প্রাপ্ত সকল ঋণ, মানে বাংলাদেশ সরকার দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে ঋণ করে ঋণের টাকাগুলো জমা রাখে কোথায়, সংযুক্ত তহবিলে। মানে এই 3 প্রকার অর্থ নিয়ে সংযুক্ত তহবিল গঠিত হয়। আর এই সংযুক্ত তহবিল থেকে যাদেরকে বেতন দেওয়া হয় তার নামটা কি, তার নামটা হচ্ছে সাংবিধানিক পদ, ঠিক আছে। তার নামটাই সাংবিধানিক পদ। লেখেন স্টার্ট দিয়ে লিখবেন, তৃতীয় তফসিলে 9টি সাংবিধানিক তৃতীয় তফসিলে 9টি সাংবিধানিক পদের কথা বলা হয়েছে। তাহলে সাংবিধানিক পদ আছে কয়টা, সাংবিধানিক পদ আছে 9টি। 9টি সাংবিধানিক পদের কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে,
কত নাম্বার তফসিলে? তৃতীয় তফসিলে। কয়টি সাংবিধানিক পদ? 9টি। এর কম বেশি যে যেটাই করুক সেটা ভুল হবে, আমি যেটা দেব, কারণ এটা 1972 সালে মূল সংবিধান অনুসারে। সংবিধানের তৃতীয় তফসিলে 9টি সাংবিধানিক পদের কথা বলা হয়েছে। কি কি লেখেন? এক নাম্বার লিখবেন রাষ্ট্রপতি। 1 নাম্বার রাষ্ট্রপতি। ব্র্যাকেটের ভিতর লিখবেন অনুচ্ছেদ 48। 2 নাম্বার প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। এটাও অনুচ্ছেদ কত? 56। অনুচ্ছেদ 56। 3 নাম্বার লিখবেন সংসদ সদস্য। সংসদ সদস্য অনুচ্ছেদ 65-2 ও 3। মানে 65-2 আছে নির্বাচিত 300 জন, 65-3 আছে সংরক্ষিত 50 জন। এই তাহলে এই 3টা গেল। আরো কি কি আছে দেখেন। 4 নাম্বার স্পিকার। স্পিকার কত? 74-এর 1 অনুচ্ছেদ। এরপরে 5 নাম্বার ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার কত? এটাও 74-এর 1। এরপরে 6 নাম্বার। 6 নাম্বার লিখবেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি। প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি। এটা কত লিখবেন? এটা লিখবেন হচ্ছে 95-এর 1। এই অনুচ্ছেদটা কিন্তু 46তম বিসিএস এ আসছে। বিচারপতিদেরকে নিয়োগ দেওয়া হয় কত নাম্বার অনুচ্ছেদ অনুসারে? 95-এর 1 নং অনুচ্ছেদে অনুসারে। এটা কিন্তু 46তম বিসিএস এর কোশ্চেন। 7 নাম্বার প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার। এটা কত? 118-র 1। এরপরে আসেন 8 নাম্বার। 8 নাম্বার লিখবেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। মহাহিসাব নিরীক্ষক ও কি নিয়ন্ত্রক। 127-এর 1। এরপরে লিখবেন 9 নাম্বার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্য। এটাও করবেন কত? 138-এর 1। এই তাহলে আমরা সাংবিধানিক পদ দেখলাম কয়টা? সাংবিধানিক পদ দেখলাম 9টি।
এই 9 প্রকার ব্যক্তিদেরকে কি করতে হয়? এই 9 প্রকার ব্যক্তিদেরকে শপথ গ্রহণের মাধ্যমে 9 প্রকার ব্যক্তিদেরকে শপথ গ্রহণের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করতে হয়। আর তাদের স্যালারি আসে কোথা থেকে? আর তাদের স্যালারি আসে আপনার সংযুক্ত তহবিল হতে। ঠিক আছে, সংযুক্ত তহবিল হতে এদের স্যালারি আসে। হয়েছে? এই তাহলে সাংবিধানিক পদ কয়টা? 9টা। আপনাদের কি লেখা শেষ? লেখা শেষ আপনাদের? আচ্ছা, লেখেন। এখন একটু পয়েন্ট দিবেন। সংযুক্ত মানে সংবিধিবদ্ধ পদ, সংবিধিবদ্ধ পদ, সংবিধিবদ্ধ পদ। ঠিক আছে, সংবিধিবদ্ধ পদ লেখা শেষ। সংবিধিবদ্ধ পদ স্টার্ট দিয়ে লিখবেন, স্টার্ট দিয়ে লিখবেন সংবিধানে, সংবিধানে উল্লিখিত পদ, উল্লিখিত পদ কিন্তু শপথের মাধ্যমে, শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করতে হয় না, দায়িত্ব গ্রহণ করতে হয় না। সংবিধানে উল্লিখিত পদ কিন্তু শপথের মাধ্যমে কি করতে হয় না? দায়িত্ব গ্রহণ করতে হয় না। তার নামটা কি? সংবিধিবদ্ধ পদ। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? সংবিধানে যে পদের বর্ণনা থাকবে এবং শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করতে হবে, তার নামটা কি? তার নামটা হচ্ছে সাংবিধানিক পদ। আর সংবিধানে উল্লিখিত পদ কিন্তু শপথের মাধ্যমে কি করতে হবে না? দায়িত্ব গ্রহণ করতে হবে না, সেটার নামটা কি? সংবিধিবদ্ধ পদ। ভাইভাতে কিন্তু প্রশ্ন করে সাংবিধানিক পদ আর সংবিধিবদ্ধ পদের মধ্যে পার্থক্যটা কি। এটা একটা বইয়েও কিন্তু এটা লেখা নেই, কিন্তু এটা মুখস্থ রাখেন। তাহলে সাংবিধানিক পদ হচ্ছে শপথ গ্রহণ করতে হয়, আর সংবিধিবদ্ধ পদ শপথ গ্রহণ করতে হয় না দায়িত্ব গ্রহণের টাইমে। আর সংবিধিবদ্ধ পদ আছে 2টা, সাংবিধানিক পদ 9টা, সংবিধিবদ্ধ পদ 2টা। কি কি? এক নাম্বার, এক নাম্বার অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল ব্র্যাকেটে লিখবেন অনুচ্ছেদ 64, অনুচ্ছেদ 64। যেমন 64 1 নাম্বার 4 আছে রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকিবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করিবেন। মানে ওনার বেতনটা আসে কার কাছ থেকে? রাষ্ট্রপতির কাছ থেকে। ঠিক আছে, মানে আসে না কোথা থেকে? সংযুক্ত তহবিল হতে। এই কারণে এই পদটা কি? এই পদটা হচ্ছে সংবিধিবদ্ধ পদ। 2 নাম্বার ন্যায়পাল, 2 নাম্বার ন্যায়পাল অনুচ্ছেদ 77, অনুচ্ছেদ 77। ন্যায়পাল অনুচ্ছেদ কত? 77 হইছে। এই তাহলে আমরা সাংবিধানিক পদ, সংবিধিবদ্ধ পদ দেখলাম। এখন আমরা একটু দেখব সাংবিধানিক প্রতিষ্ঠান। পয়েন্ট দেবেন সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান। ঠিক আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান লিখবেন, স্টার্ট দিয়ে লিখবেন সাংবিধানিক প্রতিষ্ঠান মোট 7টি, 7টি। তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠান কতটি? 7টি আছে। কি কি? এক নাম্বার, এক নাম্বার লিখবেন সংসদ, এক নাম্বার সংসদ।
ব্র্যাকেটে লিখবেন অনুচ্ছেদ 65-র 1। এটা অনেকের বইয়ে অনেক ধরনের লেখা আছে, কোথাও 4টা, কোথাও 5টা, কোথাও 7টা, কোথাও 10টা, যে যেভাবে পেরেছে মনের মাধুরী দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে লিখেছে। 2 নম্বর লিখবেন সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়, 2 নম্বর সংসদ সচিবালয়। সংসদ সচিবালয় এটা লিখবেন অনুচ্ছেদ 79। অনুচ্ছেদ 79। 3 নম্বর লিখবেন, হয়েছে সংসদ সচিবালয়। 3 নম্বর লিখবেন আপনার সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট লিখবেন অনুচ্ছেদ 94। সুপ্রিম কোর্ট অনুচ্ছেদ 94। 4 নম্বর আপনার প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনাল, প্রশাসনিক ট্রাইব্যুনাল লিখবেন 117। প্রশাসনিক ট্রাইব্যুনাল 117। এরপরে 5 নাম্বার নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন লিখবেন অনুচ্ছেদ 118। এরপরে 6 নাম্বার মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নিয়ন্ত্রকের দপ্তর। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর, ব্র্যাকেটে লিখবেন 127। 127 অনুচ্ছেদ। এরপরে 7 নাম্বার আসেন আপনার বাংলাদেশ, বাংলাদেশ সরকারি, সরকারি কর্ম কমিশন, ব্র্যাকেট লিখবেন অনুচ্ছেদ 137, যাকে আমরা সংক্ষেপে কি বলে থাকি, বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বিপিএসসি বলে থাকি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কি কমিশন। হয়েছে লেখা আপনাদের? খালি জি স্যার আর ইয়েস স্যার লাগাবেন, ঠিক আছে? আপনারা সাপোর্ট দিলে তাহলে ভালো ক্লাস পাবেন, বোঝা গেছে? লেখা শেষ? এক সুমাইয়া নামের মেয়েটা আর ইসরাত জাহান, এরা দুইজনই ক্লাস করতেছে, বাকিগুলো শ্বশুর বাড়ি গেছে, তাই না? লেখেন। এখন লিখবেন শপথ। শপথ লেখেন, শপথ। শপথ লিখবেন, দেখেন এখানে স্টার্ট দিয়ে লিখবেন তৃতীয় তফসিল ও 148 নং অনুচ্ছেদ অনুসারে। তৃতীয় তফসিল ও 148 নং অনুচ্ছেদ অনুসারে, অনুসারে কে কাকে শপথ বাক্য পাঠ করাবে? আমরা এখানে 2টা কলাম করাবো, যিনি আর কি যাকে, মানে কে কাকে শপথ বাক্য পাঠ করায়, যিনি আর কি
যাকে, ঠিক আছে। আপনার এখানে লিখবেন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি রাষ্ট্রের হাজবেন্ড। এই হাজবেন্ড মহাশয় কাকে কাকে করাই, লিখবেন স্পিকার। 2 নাম্বার ডেপুটি স্পিকার, ডেপুটি স্পিকার। 3 নাম্বার প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি। 4 নাম্বারটা কি, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কি উপমন্ত্রী। তাহলে এই 9 প্রকার ব্যক্তিদেরকে কে শপথ বাক্য পাঠ করায়, এই 9 প্রকার ব্যক্তিদেরকে শপথ বাক্য পাঠ করায় মহামান্য রাষ্ট্রপতি। 9 প্রকার না তো 4 প্রকার। এই 4 প্রকার ব্যক্তিদেরকে শপথ বাক্য পাঠ করায় কে, রাষ্ট্রপতি। এখন আসেন আমরা দেখব স্পিকার। স্পিকার কাকে কাকে, দেখেন 1 নাম্বার সংসদ, সংসদ সদস্য। 2 নাম্বার রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। তাহলে এই 2 প্রকার ব্যক্তিদেরকে কে শপথ বাক্য পাঠ করায়, স্পিকার। মানে যিনি স্পিকার থাকবেন তিনি কি এই 2 প্রকার ব্যক্তিদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। এখন প্রধান বিচারপতি কাকে কাকে, প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি। 1 নাম্বার সুপ্রিম কোর্টের, সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি, অন্যান্য বিচারপতি, সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি। তারপর কে 2 নাম্বার, 2 নাম্বার লিখবেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার। 3 নাম্বার, 3 নাম্বার লিখবেন আপনার মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। মহা হিসাব নিরীক্ষক ও কি নিয়ন্ত্রক। 4 নাম্বার মহা হিসাব নিরীক্ষক ও কি নিয়ন্ত্রক। 4 নাম্বার লিখবেন বিপিএসসি এর চেয়ারম্যান, চেয়ারম্যান ও অন্যান্য সদস্য, বিপিএসসি এর চেয়ারম্যান ও অন্যান্য সদস্য। তাহলে এই 4 প্রকার ব্যক্তিদেরকে আবার শপথ বাক্য পাঠ করায় কে, প্রধান বিচারপতি। আর প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাইছিল ওটাকে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে। এই তাহলে আমরা এখানে সংক্ষিপ্ত আকারে আমরা এখানে কি জানলাম, দেখেন সংক্ষিপ্ত আকারে দেখেন মানে কে কাকে শপথ বাক্য পাঠ করায় সেটা আমরা দেখলাম। ঠিক আছে, আমরা এখন দেখব সংবিধান সংশোধনী। লেখা হলে ইয়েস লিখবেন, লেখা যদি হয়ে থাকে ইয়েস লিখবেন।
যাক, তাহলে সোমাইয়ার পরে এবার একটা হুমায়রা একটা কি করেছে, কমেন্ট করেছে। আপনাদেরকে কি করা উচিত? আপনাদেরকে কিয়া কসমেটিক্স এর পক্ষ থেকে এক ট্রাক ফুলের শুভেচ্ছা। ঠিক আছে, এই দেখেন, আমরা এখন দেখব আপনার সংবিধান সংশোধনী। পয়েন্ট দেবেন, সংবিধান সংশোধনী, সংবিধান সংশোধনী, সংবিধান সংশোধনী। ঠিক আছে, এই সংবিধান সংশোধনী নিয়ে আমরা আলোচনা করব। স্টার্ট দিয়ে লিখবেন, সংবিধানের দশম ভাগের 142 নং অনুচ্ছেদে, সংবিধানের 10ম ভাগের 142 নং অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে, আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে সংবিধান সংশোধনী নিয়ে আলোচনা করা হয়েছে? 10ম ভাগের কত নম্বর অনুচ্ছেদে? 142 নং অনুচ্ছেদে। এখন এই যে সংবিধানের 10ম ভাগের 142 নং অনুচ্ছেদে সংবিধান সংশোধনী নিয়ে যে আলোচনা করা হয়েছে, এখন কি কি উদ্দেশ্যে সংবিধান সংশোধন করা হয়? স্টার্ট দিয়ে লিখবেন, স্টার্ট দিয়ে লিখবেন 4টি উদ্দেশ্যে, 4টি উদ্দেশ্যে সংবিধান সংশোধন করা হয়, সংশোধন করা হয়। তাহলে কয়টা উদ্দেশ্যে সংবিধান সংশোধন করা হয়? 4টা উদ্দেশ্যে। কি কি? 1 নাম্বার সংযোজন, সংযোজন। 2 নাম্বার পরিবর্তন, পরিবর্তন। 3 নাম্বার প্রতিস্থাপন, প্রতিস্থাপন। 4 নাম্বার রহিতকরণ, রহিতকরণ। সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন আর কি? রহিতকরণ। এই 4টা উদ্দেশ্যে সংবিধান কি করা হয়? সংযোজন করা হয়। সংযোজন, পরিবর্তন মানে সংবিধানের কোনো বিধান, সংবিধানের কোনো বিধান সংযোজন, সংবিধানের কোনো বিধান পরিবর্তন, সংবিধানের কোনো বিধান প্রতিস্থাপন, সংবিধানের কোনো বিধান রহিতকরণ। এই 4টা উদ্দেশ্যে সংবিধান কি করা হয়? আপনার সংশোধন করা হয়। তাহলে সংবিধান সংশোধনের উদ্দেশ্য কয়টা? 4টি। এখন পদ্ধতিটা কেমন? স্টার্ট দিয়ে লিখবেন, সংবিধান সংশোধনীর প্রস্তাব, সংবিধান সংশোধনীর প্রস্তাব জাতীয় সংসদে, সংবিধান সংশোধনের প্রস্তাব জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করতে হয়। জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করতে হয়, উত্থাপন করতে হয়। সংবিধান সংশোধনের প্রস্তাব জাতীয় সংসদে কি আকারে? বিল আকারে উত্থাপন করতে হয়। বিল তো বোঝেন, বিলটা হচ্ছে জাতীয় সংসদে উত্থাপিত আইনের প্রস্তাবনা অবলিক খসড়াকে কি বলা হয়? বিল বলা হয়। বিল 2 প্রকার, সরকারি বিল আর কি বেসরকারি বিল। এখন যে আকারেই হোক, মন্ত্রী করুক আর যে কোনো সংসদ সদস্য করুক, এই সংশোধনের প্রস্তাবটা জাতীয় সংসদে কি করতে হবে? বিল আকারে উত্থাপন করতে হয়। এখন বিল উত্থাপন করেছে, কিন্তু সেই বিলের শিরোনামে যদি সংবিধান সংশোধনের কথাটা না বলায়, কোন বিধানটা সংশোধন করা হবে সেটা যদি উল্লেখ না থাকে, তাহলে সেটা সংশোধনের জন্য গ্রহণ করা যাবে না। মানে যে বিলটা সংশোধনে উত্থাপন করবে, কোন বিষয়ের বিল, সেটা সংবিধানে কি থাকতে হবে? উল্লেখ থাকতে হবে।
এখন সেটা যদি উল্লেখ না থাকে সেটা সংশোধনের জন্য কি করা যাবে না, গ্রহণ করা যাবে না। এখন উত্থাপনের পরে কি করতে হবে, স্টার্ট দিয়ে লিখবেন সংবিধান সংশোধনের জন্য, সংবিধান সংশোধনীর জন্য সংসদ সদস্যদের 2/3 ভোটের প্রয়োজন। ভোটের কি প্রয়োজন? সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদ সদস্যদের 2/3 ভোটের প্রয়োজন। জাতীয় সংসদ সদস্যদের 2/3 ভোটের কি প্রয়োজন হয়েছে। আর 2/3 ভোটে পাশ হতে হবে। আর 2/3 ভোটে পাশ হতে হবে মানে টোটাল 350 জন সংসদ সদস্য, তাদের কত 2/3 মানে 66.67%। আবার এটা যদি মানে সংখ্যা ধরে তাহলে 234টা বা এর বেশি ভোট পেতে হবে। এখন এর যদি কম হয় তাহলে সেইটা সংশোধনের জন্য গ্রহণ করা যাবে না, মানে সংশোধনী হবে না। আর 2/3 ভোটে কোনো সংশোধনী বিল গৃহীত হয়েছে, হওয়ার পরে কি করতে হবে, লেখেন স্টার্ট দিয়ে লিখবেন সংসদ কর্তৃক কোন সংশোধনী বিল, সংসদ কর্তৃক কোন সংশোধনী বিল গৃহীত হইলে তা সম্মতির জন্য সংসদ কর্তৃক কোন সংশোধনী বিল গৃহীত হইলে তার সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকটে প্রেরণ করতে হয়। তার সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকটে প্রেরণ করতে হয়। তার সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকটে কি করতে হয়, প্রেরণ করতে হয়। মানে সংসদে 2/3 ভোটে পাশ হয়েছে, পাশ হওয়ার পরে এটা কি করতে হবে, রাষ্ট্রপতির নিকটে কি করতে হবে, প্রেরণ করতে হবে। আর রাষ্ট্রপতি কতদিনের মধ্যে স্বাক্ষর করবেন, স্টার্ট দিয়ে লিখবেন রাষ্ট্রপতি, দাঁড়ান এখানে আবার অনুচ্ছেদ আছে 142-এর খ নং অনুচ্ছেদ অনুসারে 142-এর খ নং অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি তার নিকটে পেশকৃত রাষ্ট্রপতি তার নিকটে পেশকৃত সংশোধনী বিলে সংশোধনী বিলে 7 দিনের মধ্যে সম্মতি জ্ঞাপন করবেন। রাষ্ট্রপতি তার নিকটে পেশকৃত সংশোধনী বিলে কি করবেন, 7 দিনের মধ্যে সম্মতি জ্ঞাপন করবেন। তাহলে রাষ্ট্রপতিকে কতদিনের মধ্যে সংশোধনী বিলে স্বাক্ষর করতে হয়, সংশোধনী বিল মনে রাখবেন, অন্য সকল বিল কিন্তু 15 দিন, বাট সংশোধনী বিল হইলে রাষ্ট্রপতি স্বাক্ষরের জন্য সময় পাবে 7 দিন, 7 দিনের প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা স্যার আর্টিকেল কোন নাম্বারে কি বলা আছে এটা মুখস্থ করার
কি কোনো টেকনিক আছে? মুখস্থ মানে কি? মুখস্থ করবেন না ভাই, মুখস্থ না করে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। ঠিক আছে, বুঝে বুঝে আপনাকে পড়তে হবে। ঠিক আছে, আপনার আপনার আগে বুঝবেন কি, সংবিধান পড়ার আগে আগে বুঝবেন সংবিধানের ভাগ বুঝবেন। এই ভাগ 11টা ভাগ আছে, 11টা ভাগ বুঝবেন। 11টা ভাগের 13টা পরিচ্ছেদ আছে। এই 13টা পরিচ্ছেদ যদি আপনি মুখস্থ রাখতে পারেন এবং খন্ড খন্ড করে পড়েন, ঠিক আছে, তাহলে আপনার দ্বারা সম্ভব আছে। এটা যদি মুখস্থ করেন, মুখস্থ মানে ভুলে যাবেন, বাট আপনি যদি বুঝে বুঝে পড়েন তাহলে ভুলবেন না। ঠিক আছে কথা, মুখস্থ কোনো টেকনিক নেই ভাই, পড়তে হবে। আর এই যে প্রশ্নটা লেখাইলাম, প্রশ্ন মানে সংশোধনী, সংবিধান সংশোধনী, এটা মানে এটা পদ্ধতি আলোচনা করলাম। এটা কিন্তু রিটেনেও লিখতে হবে, রিটেনেও লিখতে হবে। রিটেনে কোশ্চেন দেয় সংবিধান সংশোধনীর পদ্ধতি উল্লেখ করুন, মানে যা দিলাম এটার একটা লাইনও কমানো যাবে না, একটা শব্দও কমানো যাবে না, আরো 2-4 লাইন বাড়াবো। ঠিক আছে, একটা লাইনও কিন্তু বাদ দেওয়া যাবে না ভাই। কোনো আলাদা কোনো টেকনিক নাই, আমিও পাই নাই, আপনাকেও কি দেওয়া সম্ভব না। টেকনিক যেটা সেটা কি আপনাকে মানে ধরে ধরে পড়তে হবে। যেমন আপনাকে যদি বলা হয় সংবিধানে উল্লিখিত নারী অধিকারের অনুচ্ছেদ গুলো উল্লেখ করুন, আপনি নারী অধিকারে কি কি অনুচ্ছেদ আছে সেটা আপনি মানে প্রশ্নের মতো করে রিটেনের মতো করে পড়লেন, তাহলে আপনার মুখস্থ হবে। আবার সংবিধানে প্রশ্ন দিয়েছে যে মৌলিক অধিকারের অনুচ্ছেদ গুলো উল্লেখ করুন, আমাদের সংবিধানে মৌলিক অধিকারের ব্যাপারে কি কি অনুচ্ছেদ আছে সেটা আপনি কি করলেন, ওই সিকোয়েন্স ধরে ধরে পড়তে হবে। আবার যদি প্রশ্ন দেয় রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর বিবরণ দিন, রাষ্ট্রপতি সংবিধান অনুসারে রাষ্ট্রপতির কি কি ক্ষমতা, এটা এইভাবে কি মানে প্রশ্ন ধরে ধরে আপনাকে কি রিটেনের মতো করে যখন আপনি পড়বেন তখন আপনার এগুলো অটোমেটিক্যালি মুখস্থ থাকবে। আলহামদুলিল্লাহ টোটাল সংবিধান মুখস্থ আছে, টোটাল সংবিধান 153টা ধারা। ঠিক আছে, মানে আপনাকে ধরে ধরে বুঝাতে পারবো। আপনি যদি ছন্দ দিয়ে দিয়ে পড়েন তাহলে ভাই মনে থাকবে না। ছন্দ দিয়ে দিয়ে পড়লে ছন্দ, ওই ছন্দ, বাজারে একটা বই আসছিল, একটা আমারই একটা ছাত্র বই লিখছিল, এই বইটা এই টোটাল বইটার শুধু ছন্দই ছিল, ছন্দ ছিল। তোকে ওকে ফোন দিয়ে বললাম যে ভাই আপনি প্রতিটা টপিকে যেভাবে ছন্দ ব্যবহার করেছেন, মানে এই ছন্দগুলো মুখস্থ করার জন্য আরেকটা ছন্দের বই দরকার। মানে কি, এই ছন্দ যদি আপনার কোনো কারণবশত মনে ভুলে যান তাহলে এটা কোনো কিছু মুখস্থ থাকবে না। অতএব আমাদেরকে জানতে হবে টপিক ধরে ধরে। এখন আসেন প্রথম সংশোধনী, মানে আমাদের সংবিধানের সংশোধনী আছে কয়টা? আমাদের সংবিধানের সংশোধনী আছে, লেখেন স্টার্ট দিয়ে লিখবেন মোট সংশোধনী, মোট সংশোধনী, মোট সংশোধনী লিখবেন 17টি, মোট সংশোধনী 17টি। তাহলে আমাদের সংবিধানে টোটাল কয়টা সংশোধনী আছে? 17টি। এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী গুলো আমরা দেখব, গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী। পয়েন্ট দেবেন দ্বিতীয় সংশোধনী, দ্বিতীয় সংশোধনী, দ্বিতীয় সংশোধনী আলোচনা করব আমরা। দেখেন স্টার্ট দিয়ে লিখবেন উত্থাপনকারী, উত্থাপনকারী মনোরঞ্জন ধর, উত্থাপনকারী মনোরঞ্জন ধর। ঠিক আছে, এখন উত্থাপনকারীটাকে লিখবেন উত্থাপনকারী মনোরঞ্জন ধর, মনোরঞ্জন ধর হয়েছে। তাহলে আমাদের প্রথম উত্থাপনকারী, আমাদের সংবিধানের দ্বিতীয় সংশোধনীটা কে উত্থাপন করেছিল? তখনকার আইনমন্ত্রী মনোরঞ্জন ধর। ঠিক আছে, এখন
এইটা কবে সংসদে উত্থাপন করা হয়েছিল? লেখেন উত্থাপন তারিখ। উত্থাপন তারিখ, উত্থাপন তারিখ লিখবেন 18ই সেপ্টেম্বর 1973। 18ই সেপ্টেম্বর 1973 আইনমন্ত্রী মনোরঞ্জন ধর এটা উত্থাপন করেছিলেন। এরপরে লিখবেন সংসদে গৃহীত। সংসদে গৃহীত, এটা সংসদে কবে গৃহীত হয়? 20 সেপ্টেম্বর 1973। 20 সেপ্টেম্বর 1973 সংসদে এটা গৃহীত হয়েছিল। এরপরে এটাতে রাষ্ট্রপতি অনুমোদন করেছিলেন। রাষ্ট্রপতির অনুমোদন, রাষ্ট্রপতির অনুমোদন লিখবেন 22 সেপ্টেম্বর 1973। মানে সংসদে উত্থাপন হয়েছে 18ই সেপ্টেম্বর, সংসদে গৃহীত হয়েছে 20 সেপ্টেম্বর, রাষ্ট্রপতি স্বাক্ষর করেছে 22 সেপ্টেম্বর। ফলে এটা কি হয়ে যায়? আইন আকারে জারি হয়ে যায়। এখন এর বিষয়বস্তুটা কি লেখেন? বিষয়বস্তু মানে দ্বিতীয় সংশোধনীর বিষয়বস্তু। বিষয়বস্তু লিখবেন হইছে, দেখেন গুরুত্বপূর্ণ বিষয়বস্তু কি কি লেখেন। 1 নাম্বার নিবর্তনমূলক, নিবর্তনমূলক আটক আইন প্রবর্তন। আটক আইন প্রবর্তন, নিবর্তনমূলক আটক আইন প্রবর্তন। এই নিবর্তন মানে কোনো কিছু থেকে নিবৃত্ত করা। নিবর্তনমূলক আটক আইন, নিবৃত্ত করার জন্য কি করা? আটক করা। কোনো কিছু থেকে নিবৃত্ত করার জন্য কি করা? আটক করা। মানে রাষ্ট্র, এটা এক প্রকার কালো আইন, কিন্তু শেখ মুজিবের যে কালো আইন, এটা একটা শেখ মুজিবের করা। মানে রাষ্ট্র যদি মানে প্রশাসন যদি নির্বাহী বিভাগ নিশ্চিত হয় আপনার দ্বারা দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড হতে পারে, অথবা আপনার কৃতকর্মের দ্বারা দেশ ও জনগণের কোনো ক্ষতির সম্ভাবনা আছে, তাহলে আপনাকে ওই কাজ থেকে নিবৃত্ত করার জন্য প্রশাসন আপনাকে কি করবে? গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করে কোনো প্রকার আপনার বিচার কার্য না করে আপনাকে কারাগারে আটক রাখবে। এটা 120 দিন। আবার 120 দিন পরে জেল গেটে বাইর করে এসে আবারও কি ঢুকাতে পারে, আবারও 120 দিনের জন্য। মানে নিবর্তনমূলক আটক আইন মানে আপনার কোনো প্রকার বিচার কার্য না করে আপনার কি কি করবে? কারাগারে আটক রাখবে। আটক রাখার এটার নামটা হচ্ছে নিবর্তনমূলক আটক আইন। আর একটা কি? জরুরি অবস্থার, জরুরি অবস্থার, জরুরি অবস্থার বিধান, বিধান সংযোজন। জরুরি অবস্থার বিধান সংযোজন, জরুরি অবস্থার বিধান সংযোজন হয়েছে। এই এই এগুলো গুরুত্বপূর্ণ এই এই সংশোধনীর। এখন এই জরুরি অবস্থা বিষয়টা কি এটা আমরা দেখব, যেহেতু কোর্স প্ল্যানের সাথে আছে। এই জরুরি অবস্থা বিষয়টা আমরা দেখব। পয়েন্ট দিবেন জরুরি অবস্থা, জরুরি অবস্থা। এ আপনার কি আলোচনা কি বুঝতে পারতেছেন? আমার আলোচনা বুঝতে পারলে একটু ওকে লেখেন। বুঝতে পারছেন? ইয়েস নট লেখেন। আচ্ছা, এই দুইজনই আছে। আচ্ছা, এরপরে আবার কি আবিষ্কার হলো? ইসরাত জাহান, সুমাইয়া, হুমাইরা। গুড, আপনাদের নামগুলো সুন্দর সুন্দর। ঠিক আছে, না জানি আপনারা মানুষও ভালো, তাই না? লেখেন জরুরি অবস্থা। স্টার্ট দিয়ে লিখবেন। এটা কিন্তু রিটেনেও কিন্তু কোশ্চেন দেয়, রিটেনেও, রিটেনেও কিন্তু কোশ্চেন দেয় এইভাবে যে সংবিধানে উল্লিখিত জরুরি অবস্থার বিধানাবলী উল্লেখ করুন। মানে আপনাকে কি করতে হবে? এইটার একটা যা লেখাবো একটা বর্ণ পর্যন্ত আপনাকে বাদ দেওয়া যাবে না। মানে পিলি এবং রিটেন একত্রে প্রায় হচ্ছে। লেখেন, লেখেন স্টার্ট দিয়ে লিখবেন 1973 সালে, 1973 সালে দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে,
দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে 1973 সালে দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে সংবিধানের 9 নং ভাগে 9 ক ভাগ যুক্ত করে 9 ক ভাগ যুক্ত করে জরুরি অবস্থার বিধান সংযোজন করা হয়। জরুরি অবস্থার বিধান কি করা হয়? সংযোজন করা হয়। ঠিক আছে, কত সালে? 1973 সালে সংবিধানের দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে সংবিধানের 9 নং ভাগে 9 এর ক ভাগ যুক্ত করে জরুরি অবস্থার বিধান সংযোজন করা হয়। একটু 1 মিনিট সবাই 1 মিনিট, একটু কল আসছিল, কলটা আসার কারণে আমার আচ্ছা, তাহলে 1973 সালে দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে ক্লিয়ার তো? এখন এখানে 3 লাইনের গ্রাফিক্স করবেন। 3 লাইনের মার্জিনের কাছ থেকে এক শব্দ সরে এসে 3 লাইনের গ্রাফিক্স করবেন। প্রথম লাইনে লিখবেন 141 ক অনুচ্ছেদ, 100 কত? 41 ক অনুচ্ছেদ 141 খ অনুচ্ছেদ। ঠিক আছে, এরপর লিখবেন 141 গ অনুচ্ছেদ। 141 ক, 141 খ, 141 গ অনুচ্ছেদ। এখন কি শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন? শুনতে দেখতে পাচ্ছেন কিনা লেখেন একটু। জি, গুড। আরে ভেজাল মন্ডল কিছু আছে, এই ভেজাল মন্ডলেরা কল দেয়। তাহলে এই অনুচ্ছেদ গুলোতে দেখেন, এই অনুচ্ছেদ গুলোতে জরুরি অবস্থার বিধানাবলী কিন্তু উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, এখন নিচে এসে পয়েন্ট দিবেন মার্জিনের কাছ থেকে 141 ক অনুচ্ছেদ, 141 ক অনুচ্ছেদ। ঠিক আছে, নিচে এখন 3 লাইনের গ্রাফিক্স করবেন। প্রথম লাইনে লিখবেন যুদ্ধ, দ্বিতীয় লাইনে লিখবেন বহির আক্রমণ, এত সুন্দর করে কেউ বোঝাবে না। তৃতীয় লাইনে লিখবেন অভ্যন্তরীণ গোলযোগ, সংবিধান এত সুন্দর করে কেউ বোঝাবে না, অভ্যন্তরীণ গোলযোগ। তাহলে কয়টা সিচুয়েশন হলো?
তিনটা সিচুয়েশন, যুদ্ধ, বহিরাক্রমণ, অভ্যন্তরীণ গোলযোগ, এই যে তিনটা পরিস্থিতি, এই তিনটা পরিস্থিতির কারণে রাষ্ট্রপতি কি করতে পারে, স্টার্ট দিয়ে লিখবেন, এরূপ এরূপ পরিস্থিতিতে এরূপ পরিস্থিতিতে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা জারি করতে পারেন, জারি করতে পারেন। তাহলে রাষ্ট্রপতি কয়টা সিচুয়েশনে জরুরি অবস্থা জারি করতে পারেন? তিনটা। যুদ্ধ, মানে দেশে যুদ্ধ যখন চলমান, তারপরে বহিরাক্রমণ, বহিরাক্রমণ, ঠিক আছে। 3 নাম্বার কি? অভ্যন্তরীণ গোলযোগ। এই তিনটা সিচুয়েশনে রাষ্ট্রপতি কি করতে পারেন? জরুরি অবস্থা জারি করতে পারেন। কিন্তু জরুরি অবস্থা কিন্তু জারি করতে পারবেন, কিন্তু মানে জারি করার আগে কি, জারি করার আগে ওনাকে কি করতে হবে, এটা জারি করার আগে কি করতে হবে সেটা, এই যে লেখা হয়েছে, মানে এই তিনটা সময়ে রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা জারি করতে পারেন। এগুলো 141 কতে আছে, ঠিক আছে। এখন রাষ্ট্রপতি কিন্তু সরাসরি জরুরি অবস্থা জারি করতে পারবেন না, ওনাকে কি করতে হবে, লেখেন, তবে তবে জরুরি অবস্থা জারির পূর্বেই রাষ্ট্রপতিকে তবে জরুরি অবস্থা জারির পূর্বেই রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর স্বাক্ষর গ্রহণ করতে হবে, স্বাক্ষর গ্রহণ করতে হবে। মানে কি, জরুরি অবস্থা জারির পূর্বে অবশ্যই রাষ্ট্রপতিকে কি করতে হবে, প্রধানমন্ত্রীর স্বাক্ষর গ্রহণ করতে হবে। এখন যদি প্রধানমন্ত্রী তো নেই, আছে কে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন যদি রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পরামর্শ গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে এখন মানে প্রধানমন্ত্রী স্বাক্ষর দিল বা ডক্টর ইউনূস স্যার স্বাক্ষর দিল, তাহলে কি হবে, তাহলে লেখেন, তাহলে সেক্ষেত্রে এক, জরুরি অবস্থার মেয়াদ হবে, জরুরি অবস্থার মেয়াদ হবে 120 দিন। তাহলে জরুরি অবস্থার মেয়াদ হবে কতদিন? 120 দিন। তাহলে আমরা এখান থেকে জানলাম জরুরি অবস্থা কতদিন চলমান থাকে, 120 দিন। দ্বিতীয় লাইনে আমরা দেখব 2, পরবর্তী কোন ঘোষণার মাধ্যমে, পরবর্তী কোন ঘোষণার মাধ্যমে জরুরি অবস্থা প্রত্যাহার করা যাবে, পরবর্তী কোন ঘোষণার মাধ্যমে জরুরি অবস্থা প্রত্যাহার করা যাবে। পরবর্তী কোনো ঘোষণার মাধ্যমে মানে 120 দিনের আগেই সিচুয়েশনটা ভালো হয়ে যেতে পারে, মানে 120 দিনের আগেই এখন কি করতে পারে, সিচুয়েশন ভালো হয়ে গেলে রাষ্ট্রপতি কি করতে পারেন, জরুরি অবস্থাটা উনি প্রত্যাহার করে নিতে পারেন, ঠিক আছে। এই তাহলে আমরা 141 ক দেখলাম। এখন আসেন 141 খ অনুচ্ছেদ, 141 খ অনুচ্ছেদ।
ঠিক আছে, কয়টা বাজে? 7:30, 8:30। স্টার্ট দিয়ে লিখবেন জরুরি অবস্থা, জরুরি অবস্থা ঘোষণার সাথে সাথে, জরুরি অবস্থা ঘোষণার সাথে সাথে, জরুরি অবস্থা ঘোষণার সাথে সাথে নিম্নলিখিত, নিম্নলিখিত মৌলিক অধিকারগুলো, নিম্নলিখিত মৌলিক অধিকারগুলো স্থগিত হয়ে যাবে। নিম্নলিখিত মৌলিক অধিকারগুলো স্থগিত হয়ে যাবে। এখন কোন কোন অধিকার, কোন কোন অধিকার মানে যেদিন জরুরি অবস্থা ঘোষণা, আগের পেজটা দেন, আগের পেজ দেওয়া সম্ভব না, এটা আপনি ভিডিওটা আছে দেখে নিয়েন, এটা আপনাদের গ্রুপে তো দিয়ে রাখবে, তো গ্রুপে একটু দেখে নিয়েন কষ্ট করে। ঠিক আছে, তাহলে জরুরি অবস্থা ঘোষণার সাথে সাথে আপনার নিম্নলিখিত মৌলিক অধিকারগুলো স্থগিত হয়ে যাবে। ঠিক আছে স্যার, 144 ধারা আলাদা, 144 ধারা স্যার পার্থক্য যদি বলতেন। 144 ধারা এটা হচ্ছে সিআরপিসির ধারা, 144 ধারা হচ্ছে সিআরপিসি, সিআরপিসি এর হচ্ছে ধারা। সিআরপিসিটা কি? সিআরপিসির পুনরূপটা দা কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর, মানে ফৌজদারি কার্যবিধি। মানে আমাদের আদালত হচ্ছে দুই ধরনের বিচার কার্য করে, একটা কি দেওয়ানি আদালত আর একটা কি ফৌজদারি আদালত। এখন দেওয়ানি আদালত যে আইন অনুসারে পরিচালিত হয় তার নামটা কি? সিপিসি, দা কোড অফ সিভিল প্রসিজিওর। আর ফৌজদারি মামলা বিচার করা হয়, মানে খুন, রাহাজানি, ছিনতাই, দুর্নীতি, এগুলার বিচার করা হয় যে আইনটার মাধ্যমে, তার নামটা হচ্ছে সিআরপিসি, দা কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর। আর এই সিআরপিসি প্রণীত হয়েছিল 1898 সালে। আর এই সিআরপিসি তে ধারা আছে 565টা ধারা, তার ভিতরে একটা ধারা কি 144 ধারা। ধরেন, ধরেন আপনার মিরপুর এলাকায়, ঢাকার মিরপুর, মিরপুর এলাকায় মিরপুর 10-এর পাশে, ফলপট্টির পাশে, এখানে কি, এখানে আমরা কি করতে চাচ্ছে, দুইটা বিপরীতমুখী দল, দুইটা বিপরীতমুখী দল মানে একে অপরের যারা প্রতিদ্বন্দ্বী, দুইটা বিপরীতমুখী দল একই জায়গাতে এট এ টাইমে তারা সমাবেশ করতে চাচ্ছে। এখন এখানে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা আছে, তখন ডিএমপি কমিশনার ওই এলাকার উপরে 144 ধারা জারি করে দেবেন। ফলে 4 জনের বেশি 5 জন একত্রিত হতে পারবে না, মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, উচ্চস্বরে বক্তব্য দিতে পারবে না, বৈধ হোক অবৈধ হোক কোনো আগ্নেয়াস্ত্র সাথে করে বহন করতে পারবে না। মানে জনগণের চলাচল এবং বাক স্বাধীনতা হরণ করাই যে আইনটার মাধ্যমে, তার নাম 144 ধারা। ঠিক আছে, এটা কিসের ধারা? সিপিসির ধারা। সিপিসি কত সালে প্রণীত? 1898 সালে। কয়টা ধারা আছে? 565টা ধারা। তার ভিতরে একটা ধারা কি 144 ধারা, 54 ধারা, 58 ধারা, 57 ধারা, এগুলো 305 ধারা। ঠিক আছে, এইরকম। আর এইটা যেটা আমি আলোচনা করতেছি এটা হচ্ছে জরুরি অবস্থা, এটা সংবিধান সম্পর্কিত। ঠিক আছে, তাহলে জরুরি অবস্থা ঘোষণার সাথে সাথে নিম্নলিখিত মৌলিক অধিকারগুলো স্থগিত হয়ে যাবে। কি কি লেখেন, 6 লাইনের আমরা গ্রাফিক্স করব। 1 নাম্বার 36 নং অনুচ্ছেদ, 36 নং অনুচ্ছেদ ব্র্যাকেটে লিখবেন চলাফেরার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা। 2 নাম্বার 37 নং অনুচ্ছেদ, 37 নং অনুচ্ছেদ লিখবেন সমাবেশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা। 3 নাম্বার 38 নং অনুচ্ছেদ লিখবেন সংগঠনের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা। 4 নাম্বার 39 নং অনুচ্ছেদ,
চিন্তা ও বিবেকের স্বাধীনতা। বিবেকের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা। এরপরে 5 নাম্বার 40 নং অনুচ্ছেদ দেখবেন, পেশা ও বৃত্তির স্বাধীনতা। পেশা ও বৃত্তির স্বাধীনতা। এরপরে 6 নাম্বার 42 নং অনুচ্ছেদ সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার। এই তাহলে আমরা জরুরি অবস্থা চলাকালীন যে 6টা মৌলিক অধিকার অনুচ্ছেদটা স্থগিত হয়ে যায়, আমরা সেইটা দেখলাম। লেখা হয়ে থাকলে ইয়েস লিখবেন, লেখা হয়ে থাকলে ইয়েস লিখবেন। ঠিক আছে, লেখেন। তাহলে লেখা ইয়েস লিখবেন। আর এখন আমরা 142 কত 41 এর গ দেখব। 141 এর গ অনুচ্ছেদ, মানে এই অনুচ্ছেদে কি বলা হয়েছে দেখেন, ইনভার্টেড কমার ভিতরে লিখবেন, জরুরি অবস্থা চলাকালীন। জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার। জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার কার্যকরের জন্য। মৌলিক অধিকার কার্যকরের জন্য আদালতে মামলা করা যাবে না। জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার কার্যকরের জন্য আদালতে কি করা যাবে না? মামলা করা যাবে না। শেষ এইটা। তাহলে আমরা জরুরি অবস্থা কিন্তু খুব সুন্দরভাবে আমরা দেখলাম জরুরি অবস্থা। এখন আমরা একটু দেখব 3 নাম্বার সংশোধনী। 3 নাম্বার সংশোধনী সবগুলো পড়াতে পারবো না, আপনারা বাকিগুলো লেকচার শিট থেকে একটু দেখে নিয়েন। ঠিক আছে, 3 নাম্বার সংশোধনী। লেখেন 3 নাম্বার, 3 নাম্বার সংশোধনী হইছে। দেখবেন তৃতীয় সংশোধনী। তৃতীয় সংশোধনী। তৃতীয় সংশোধনী স্টার্ট দিয়ে লিখবেন উত্থাপনকারী। উত্থাপনকারী মনোরঞ্জন ধর। মনোরঞ্জন ধর। উত্থাপনকারীকে মনোরঞ্জন ধর। স্টার্ট দিয়ে লিখবেন উত্থাপন তারিখ। উত্থাপন তারিখ। উত্থাপন তারিখ 21 নভেম্বর। 21 নভেম্বর হয়েছে। উত্থাপন তারিখ 21 নভেম্বর 1974। 21 নভেম্বর 1974।
এরপর লিখবেন সংসদে গৃহীত। সংসদে গৃহীত লিখবেন 23 নভেম্বর 1974। এরপরে রাষ্ট্রপতির অনুমোদন। এত বেশি মুখস্থ করা লাগবে না, রাষ্ট্রপতির অনুমোদন বা এগুলো শুধু উত্থাপনটা মুখস্থ রাখেন তাহলেই হবে। রাষ্ট্রপতির অনুমোদন 28 নভেম্বর 1973 হয়েছে। 28 নভেম্বর 1973। এখন এই তৃতীয় সংসদের বিষয়বস্তুটা কি লেখেন। বিষয়বস্তু লিখবেন মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি। মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি অনুমোদনের মাধ্যমে ভারতকে বেরুবাড়ি হস্তান্তর। তাহলে মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি অনুমোদনের মাধ্যমে ভারতকে বেরুবাড়ি কি হস্তান্তর হয়েছে। মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি অনুমোদনের মাধ্যমে ভারতকে বেরুবাড়ি হস্তান্তর হয়েছে। এখন এইটা আপনার পরীক্ষাতে এখান থেকে কি মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয় এগুলা পরীক্ষাতে দেয়। লেখেন চুক্তি, এখানে মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি লেখেন। মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি, এখানে হেডলাইন করবেন মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি। মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি স্টার্ট দিয়ে লিখবেন ধরন দ্বিপাক্ষিক সীমানা চুক্তি। দ্বিপাক্ষিক সীমানা চুক্তি। তারপরে স্টার্ট দিয়ে লিখবেন স্বাক্ষরকাল লিখবেন 16 মে 1974। লেখেন স্থান মানে কোথায় এটা স্বাক্ষর হয়েছে লিখবেন দিল্লি, নয়াদিল্লি, ভারত। তারপরে স্বাক্ষরকারী কারা বিডিপিএম শেখ মুজিব ও ইন্ডিয়া পিএম ইন্দিরা গান্ধী। ঠিক আছে, বিডিপিএম শেখ মুজিব আর ইন্ডিয়া মানে ভারতের প্রধানমন্ত্রী কে ইন্দিরা গান্ধী হয়েছে। এখান থেকে আপনার বেশি কিছু আসে না। এখান থেকে আপনার সীমানা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল, কোথায় স্বাক্ষরিত হয়েছিল, এই দুটাই পরীক্ষা থেকে আসে। তাহলে আমরা 3 নাম্বারটা জানলাম, এখন 4 নাম্বারটা লিখবেন। চতুর্থ সংশোধনী। চতুর্থ সংশোধনী লিখবেন উত্থাপনকারী লিখবেন ওই মনোরঞ্জন ধর, খারাজ মুখার্জির মনোরঞ্জন ধর।
তারপর লিখবেন উত্থাপন তারিখ। উত্থাপন তারিখ লিখবেন 25শে জানু 1975, 25শে জানু সনে 1975। এরপর লিখবেন সংসদে গৃহীত। সংসদে গৃহীত। সংসদে গৃহীত লিখবেন 25শে জানুয়ারি 1975। এরপর লিখবেন রাষ্ট্রপতির রাষ্ট্রপতির অনুমোদন। রাষ্ট্রপতির অনুমোদন এটাও কত? 25শে জানুয়ারি 1975। মানে কি জানেন? মানে সংসদে উত্থাপন, সংসদে গৃহীত, রাষ্ট্রপতির স্বাক্ষর, এত কিছু করতে সময় লেগেছে মাত্র 13 মিনিটের কম সময়। মাত্র 13 মিনিটের কম সময়। আর এটা কিন্তু আইন প্রণয়নে সারা বিশ্বে নজিরবিহীন ঘটনা। সারা বিশ্বে নজিরবিহীন ঘটনা। মানে এতটা উসাইন বোল্ট গতিতে বিশ্বে অন্য কোনো আর সংশোধনী কি হয় নাই? গৃহীত হয় নাই। ঠিক আছে, অথচ এই সংশোধনীটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, সরকারের কাঠামো, তারপর বিচার বিভাগ, সংবাদপত্র, বিভিন্ন কিছু পট পরিবর্তন করবে। এটা নিয়ে দীর্ঘ সময় সংসদে আলোচনার প্রয়োজন ছিল, কিন্তু সেটা করা হয় নাই। ঠিক আছে, সেটা করা হয় নাই। ঠিক আছে। আর এই কারণে এটা আমাদের কাছে, বর্তমান প্রজন্মের কাছে চতুর্থ সংশোধনী এটা একটা আমাদের কাছে কালো আইন। ঠিক আছে, এক প্রকার টোটাল সবচেয়ে বাজে, সবচেয়ে কি মানে একটা কি সবচেয়ে কি নিম্নমানের একটা কি ছিল আপনার সংশোধনী। ঠিক আছে, দেখেন, মানে এই সংশোধনের জন্য শেখ মুজিবকে তার সপরিবারের কি মানে এই দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে। ঠিক আছে, মূলত এইটার জন্যই। এখন আমরা এর বিষয়বস্তুটা জানবো। দেখেন, স্টার্ট দিয়ে লিখবেন বিষয়বস্তু। বিষয়বস্তু। বিষয়বস্তু কি কি লেখেন? 1 নাম্বার, একদলীয়। একদলীয় সরকার। একদলীয় সরকার ব্যবস্থা। একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল প্রবর্তন। বাকশাল প্রবর্তন। একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কি প্রবর্তন? বাকশাল মানে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল প্রবর্তন। তাহলে চতুর্থ সংশোধনী বিষয়বস্তুটা কি? একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল প্রবর্তন। ঠিক আছে, তারপরে কি? তারপরে লিখবেন সকল সকল নাগরিককে। সকল নাগরিককে বাধ্যতামূলকভাবে। সকল নাগরিককে বাধ্যতামূলকভাবে বাকশাল দলে বাকশাল দলে অন্তর্ভুক্তি করণ। সকল নাগরিককে বাধ্যতামূলকভাবে বাকশাল দলে অন্তর্ভুক্তিকরণ। 3 নাম্বার, সকল সরকারি চাকুরিজীবীকে। সকল সরকারি চাকুরিজীবীকে বাধ্যতামূলকভাবে বাধ্যতামূলক বাধ্যতামূলক
সকল সরকারি চাকরিজীবীকে বাধ্যতামূলকভাবে বাকশাল দলে অন্তর্ভুক্তিকরণ সকল সরকারি চাকরিজীবীকে বাধ্যতামূলকভাবে বাকশাল দলে কি অন্তর্ভুক্তিকরণ। ঠিক আছে, সকল সরকারি চাকরিজীবীকে বাধ্যতামূলকভাবে বাকশাল দলে অন্তর্ভুক্তিকরণ। এরপরে 4 নাম্বার, চারটি পত্রিকা কি কি? চারটি পত্রিকা, 1 নাম্বার কি? বাংলাদেশ টাইমস, ইত্তেফাক, তারপরে দৈনিক বাংলা, তারপরে কি বাংলাদেশ অবজারভার, বাংলাদেশ অবজারভার, বাংলাদেশ অবজারভার। 4টি পত্রিকা, এই পত্রিকা ব্যতীত অন্য সকল পত্রিকা নিষিদ্ধ। অন্য সকল পত্রিকা কি নিষিদ্ধ, মানে এই 4টা পত্রিকা ব্যতীত অন্য সকল পত্রিকা নিষিদ্ধ। ঠিক আছে, মানে কত বড় একটা জুলুমবাজ ছিল শেখ মুজিব, তার কৃতকর্ম দিয়ে দেখেন। মানে এই একরে শেখ মুজিব আর শেখ মুজিবের মেয়ে, এই দুইজনে হচ্ছে দেশটা একরে জ্বলে পুড়ে অঙ্গার করে দিয়ে। মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত শেখ মুজিবের কি ছিল, ভালো অবদান ছিল, বাট মুক্তিযুদ্ধের পরে দেশটাকে একেবারে মানে নষ্ট করে গেছে কি শেখ মুজিব আর এবং তার মেয়েটা। ঠিক আছে, মানে একদলীয়, মানে মানে সব দল বাদ, মানে থাকবে কি ওনার এক দল, মানে আওয়ামী লীগ পর্যন্ত নিষিদ্ধ করছিল। আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ মানে প্রতিষ্ঠিত হয় কত সালে? 1949 সালে 23শে জুন। নাম ছিল কি? আওয়ামী মুসলিম লীগ। সে আওয়ামী মুসলিম লীগ শব্দ থেকে বাদ দিয়ে আওয়ামী লীগ করেছিল কত সালে? 1955 সালে 23শে অক্টোবর তারিখে। আবার সেই আওয়ামী লীগ থেকে বাকশালে চলে যায় কত সালে? 1974 সালের 24শে আপনার ফেব্রুয়ারির দিকে। ঠিক আছে, জানুয়ারিতে সংশোধনী আনছে, 24শে ফেব্রুয়ারি বাকশাল প্রতিষ্ঠা করছে। মানে সকল দল বাদ দিয়ে একমাত্র বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এই বাকশাল থাকা অবস্থায় শেখ মুজিব কি সপরিবারে হত্যাকাণ্ড হন, বাকশাল থাকা অবস্থায়। তাহলে আজকের আবার আওয়ামী লীগ আসলো কখন? সেটা হচ্ছে 5ম সংশোধনী 1979 সালে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি করেছিলেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা। আর এইটার সুযোগ নিয়ে আজকের এই আওয়ামী লীগ আবার পুনর্জন্ম লাভ করেছে। এই কারণে বিএনপিরা বলে এই আওয়ামী লীগের দ্বিতীয় জন্মদাতা হচ্ছে জিয়াউর রহমান। ঠিক আছে না, এইটার কারণেই বলে। ঠিক আছে, মানে এই আওয়ামী লীগকে, এই দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিল আপনার শেখ মুজিবুর রহমান এবং তার মেয়েকে শেখ হাসিনা। এতে দেখেন জনগণের একেবারে সবকিছু পর্যন্ত, মানে বাক স্বাধীনতা পর্যন্ত, সংবাদপত্রের স্বাধীনতা পর্যন্ত বাতিল করে দিছিল। এরপরে লিখবেন 5 নাম্বার, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন। এরপরে 6 নাম্বার লিখবেন উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি।
মানে একটা ছেলে খেলা নিয়ে এই দেশটাকে নিয়ে শেখ মুজিব এবং শেখ মুজিব একটা ছেলে খেলা শুরু করে দিছিল। শেখ মুজিব টোটাল এই দেশটা স্বাধীন একটা দেশটাকে নিয়ে ছেলে খেলা শুরু করে দিয়েছিল। মানে মুক্তিযুদ্ধ চলাকালীন যে মুজিবনগর সরকারটা ছিল সেটা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। উনি দেশে ফেরত এসে মানে ওনাকে তো রাষ্ট্রপতি বানানো হয়েছিল মানে মানে জামায়াত আদর করে আপনার মানে মুজিবনগর সরকারে মানে কি রাষ্ট্রপতি বানানো হয়েছিল। মুক্তিযুদ্ধ শেষে দেশে ফেরত এসে এখন প্রধানমন্ত্রীর পদটা তার গ্রহণ করতে হবে, এই কারণে কি করলো মুজিবনগর সরকার মানে 12ই জানুয়ারি 1972 বাদ দিয়ে প্রধানমন্ত্রী শাসিত সরকার গঠন করলো। শাসিত সরকার গঠন করে নিজে হলো এবার টুক করে প্রধানমন্ত্রী। এরপরে ওইটা আবার ভালো লাগলো না, আবার নিয়ে আসলো কোথায় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাতে। মানে এক কথায় মানে সিস্টেম চেঞ্জ করতে করতে মানে দেশটার সিস্টেমটাই মানে চেঞ্জ করে দিয়েছিল। উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি। এরপর লিখবেন 7 নাম্বার। 7 নাম্বার লিখবেন বিচারপতিদের বিচারপতিদের অপসারণের ক্ষমতা। অপসারণের ক্ষমতা সরাসরি সরাসরি রাষ্ট্রপতির রাষ্ট্রপতির হাতে ন্যস্ত। মানে কি মানে এই উনি এবং ওনার মেয়েটা উনি এবং ওনার মেয়েটা এই দেশটার বিচার বিভাগটাও কি ধ্বংস করেছে। এটা কেমন দেখেন, এটা কেমন দেখেন এটা দেখাচ্ছি আপনাদেরকে। সেটা 1972 সালে যে মূল সংবিধান ছিল সেখানে এখান থেকে প্রশ্ন আসবে কিন্তু এই আলোচনা যেটা এখন করব, সেখানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ছিল কার হাতে? পার্লামেন্টের হাতে। পার্লামেন্টের হাতে ছিল। মানে এরপরে আবার 1975 সালে 1975 সালে শেখ মুজিবুর রহমান এই বিচারপতিদের অপসারণের ক্ষমতা নিল সরাসরি কার হাতে? সরাসরি রাষ্ট্রপতির হাতে নিয়ে নিল। এখন শেখ হাসিনা কি করে মানে মানে এরপরে জিয়াউর রহমান যেটা করেছে 1979 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে ভালো কাজটা করেছে, এটা জিয়াউর রহমান। সেটা কি এই বিচারপতিদের অপসারণের ক্ষমতা মানে দিয়ে দিল কার হাতে? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে। এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা কেমন? ধরেন কোন বিচারপতি মানে কোন বিচারপতি যেমন এখন ধরেন আছে আপিল বিভাগের নারী বিচারপতি আছে আপনার ফারাহ মাহবুব। ফারাহ মাহবুবের ব্যাপারে কোন ধরেন একটা ব্যাড নিউজ হলো যে উনি কোন বিচার কার্য করতে গিয়ে অসৎ অবলম্বন করেছেন বা এইভাবে বা অনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছেন, তখন এই ফারাহ মাহবুবের অপসারণের ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে দেবেন রাষ্ট্রপতি। আর এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে 3 সদস্য বিশিষ্ট। একজনকে প্রধান বিচারপতি যিনি থাকবেন, আর দুইজনকে সুপ্রিম কোর্টের আপনার দুইজন সিনিয়র বিচারপতি। এই 3 জনকে দিয়ে রাষ্ট্রপতি কি করে দেবেন? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে দেবেন। এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ওই ফারাহ মাহবুবের ওই বিচারপতির কি করবেন? আপনার কার্যক্রমের উপরে তদন্ত করবেন। তদন্ত করে তদন্ত রিপোর্টটা রাষ্ট্রপতির কাছে পেশ করবেন। আর এই তদন্ত রিপোর্টে যদি সুপারিশে উল্লেখ থাকে হ্যাঁ তার দ্বারা কি এই অনৈতিক কর্মকাণ্ড ঘটেছে, তখন রাষ্ট্রপতি আপনি তাকে কি করতে পারেন? বিচারপতি থেকে অপসারণ করতে পারেন। তখন রাষ্ট্রপতি স্বাক্ষর করলে তার কি অপসারণ। আর যদি দেখে যে না তার দ্বারা হয় নাই, তখন রাষ্ট্রপতি শুধু কি করলে রাষ্ট্রপতি তাকে শপথে বহাল রাখতে পারে। মানে এটা বিচার বিভাগ ছিল কি এটার কারণে স্বাধীন। এখন শেখ হাসিনা কি করে? শেখ হাসিনা 2014 সালে এই বিচারপতিদের অপসারণের ক্ষমতা দিল কার হাতে? দিল ওই পার্লামেন্টের হাতে। মানে বিএনপি জামাত এরা তো মানে কি নির্বাচন করে নাই, সরকার থেকে দূরে ছিল। তখন আওয়ামী লীগ আর কে জাতীয় সার্কাস পার্টি জাতীয় সার্কাস পার্টি এরা দুইজনে মিলে কি করে মানে নিশির রাতের ইলেকশন করে তারা কি করে সরকার গঠন করে। মানে সংসদে 350 জনের সবাই ছিল কার? আওয়ামী লীগের।
এখন কোন বিচারপতি নিয়োগ দেওয়া হলো, সেই বিচারপতি যদি নিজেদের পছন্দ মতো না হয়, তাহলে ওই বিচারপতির ব্যাপারে পার্লামেন্টে ভুল উত্থাপন করে সরাসরি সেই বিচারপতিকে কি মানে চাকরি খেয়ে দেবে। ঠিক আছে না? কারণটা কি? কারণ পার্লামেন্টের যত সংসদ সদস্য সব আছে কার? সব ওই আওয়ামী লীগের। ঠিক আছে, মানে এখন দেখা যাচ্ছে এই নির্বাহী বিভাগ, বিচার বিভাগের উপরে নির্বাহী বিভাগের কি হস্তক্ষেপ এবং আইন বিভাগের হস্তক্ষেপ, মানে বিচার বিভাগ এখানে স্বাধীন না। এটা বিচারপতিদের এবং আইনজীবীদের, বাংলা আইনজীবীদের ভালো লাগলো না। তারা এই শেখ হাসিনার 16তম সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করলো। রিটের শুনানি শেষে রায় আসে কি 16তম সংশোধনী বাতিলের রায় দেয়। আবার আওয়ামী লীগ থেকে কি করলো, উচ্চ আদালতে আপিল বিভাগে নিয়ে গেল মামলাটা। আপিল বিভাগে এস কে সিনহার নেতৃত্বে, বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগও তারা কি করে দিল, এই শেখ হাসিনার 16তম সংশোধনী বাতিল করে দিল। তখন এই আওয়ামী লীগের মন্ত্রীরা এস কে সিনহার ব্যাপারে বলা শুরু করলো যে তার ক্যান্সার ধরা পড়েছে। বুঝলেন না কথা? বাতিল করলো সংশোধনী, আর তারা বলতেছে এস কে সিনহার কি ধরা পড়েছে, ক্যান্সার ধরা পড়েছে। এই হচ্ছে তাদের শেখ হাসিনা এবং শেখ মুজিবের কি, শেখ মুজিবের আমল নামা। বুঝেছেন কথা? মানে বিচার বিভাগটা ধ্বংস করে মানে নিজেদের মতো কুক্ষিগত বিচারপতি কি নিয়োগ করেছে, যার ফলে মানে জনগণ কি সঠিক বিচার পায় নাই, সঠিক বিচার পায় নাই। যে যুদ্ধাপরাধী না তাকেও যুদ্ধাপরাধী সাজাইয়া তাকেও ফাঁসিতে ঝুলাইছে। ঠিক আছে কথা? এই তাহলে আজকে আলোচনার বেশি করব না, আপনারা একটু দেখেন একটু এটা এটা চতুর্থ সংশোধনী শেষ, পঞ্চম সংশোধনীটা দেখবেন লেকচার শিট থেকে। এরপরে দেখবেন অষ্টমটা, অষ্টমটা দেখবেন, অষ্টম। এরপরে দ্বাদশ সংশোধনী, এরপরে ত্রয়োদশ, ত্রয়োদশটা দেখবেন, চতুর্দশ আর পঞ্চদশ। মানে এই 6টা কি বিষয়বস্তু দেখবেন, তাহলে আপনাদের কি আলোচনাটা কমপ্লিট হবে। ঠিক আছে? আলোচনা কি ভালো লাগলো না খারাপ লাগলো একটু কমেন্ট করে যাবেন। মানে চতুর্থ, অষ্টম, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ আর কি পঞ্চদশ। পঞ্চদশ এটা এইবার কিছু অংশ বাতিল করেছে, চতুর্দশ তো শেখ হাসিনাই বাতিল করেছে, তত্ত্বাবধায়ক সরকার, সরি ত্রয়োদশ তত্ত্বাবধায়ক সরকার। এগুলো ঠিক আছে, এগুলো খুবই খারাপ কাজ করে গেছে কার্যক্রম। সবাই ভালো থাকবেন। আলোচনাটা কি ভালো লাগলো না খারাপ লাগলো একটু বলবেন। আর আপনার ঈদের পরে একটু একটু কিনে নেবেন, ঈদের পরে খালিদ জিকে, খালিদ জিকে কুইক রিভিশন, কুইক রিভিশন, আর EVISION, কুইক রিভিশন। এটা 70 মার্কের, 70 মার্কের বাংলাদেশ, আন্তর্জাতিক ভূগোল, নৈতিকতা, এই 4টা সাবজেক্টে 70 মার্কের। এইটা আপনার 46তম BCS এ 58টা প্রশ্ন কমন ছিল, 46তম BCS এ 58টা প্রশ্ন কমন ছিল, মাত্র 248 পৃষ্ঠার বই হবে এবারেরটা, এবারেরটা মাত্র 248 পৃষ্ঠার বই হবে। আপনি এটা কিনবেন এবং টোটালটার উপরে গোটা 20টা পরীক্ষা নিব, গোটা 20টা পরীক্ষা নিব। এই কভার পেজটাতে আপনার QR কোড দেওয়া থাকবে, সেখান থেকে কি, সেখান থেকে আপনারা মানে QR কোড স্ক্যান করলেই গুগল ডক্স ফর্মে নিয়ে যাবে, আপনার পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে? খালিদ জিকে কুইক রিভিশন মুখস্থ রাখেন। 15-16 তারিখের পরে পাবেন, আগামী মাসের জুনের 15-16 তারিখের পরে আপনাদের এলাকাতে পাবেন, মানে লাইব্রেরি গুলোতে পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? সবাই ভালো থাকিবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।